দেখেন, রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা আমাদের অনেক জায়গায় আছে। এটা আমাদের ফার্স্ট ইয়ার থেকে আছে, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, বিবিএ ফার্স্ট ইয়ারে আছে। আহ বিবিএ ফার্স্ট ইয়ার এবং বিবিএ সেকেন্ড ইয়ারে আছে এটা। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে আছে। তাহলে এই অধ্যায়টা আমাদের অনেক জায়গায় আছে। এই অধ্যায়টা একদমই সহজ মার্ক তোলা, তার জন্য আমাদের কিছু সূত্র আগে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। যে আমাদের যে সূত্রগুলো আছে, এক নাম্বার যে সূত্রটা আমাদের রেশিও অ্যানালাইসিসে প্রথম যে সূত্রটা আমাদের, এটা হচ্ছে কারেন্ট রেশিও সূত্র আমরা ইন্টার থেকেই পড়ছিলাম। ইন্টার থেকেই আমরা এটা বাংলা মিডিয়ামে পড়ছি, যে চলতি অনুপাত। ইন্টার থেকে আমরা এটা বাংলা মিডিয়ামে পড়ছি, চলতি অনুপাত আর সমান সমান হচ্ছে কি, এই যে চলতি অনুপাত সমান চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। এটাই আমাদের শুধু ইংলিশে করতে হবে এখন, কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সূত্রগুলো একটু আমার সাথে আপনারা এখন মুখস্থ করার চেষ্টা করেন। কারেন্ট রেশিও সমান সমান হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। আর আমাদের পরেরটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে কুইক রেশিও। এটার আরো নাম থাকতে পারে, কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও। তাহলে কুইক রেশিও থাকতে পারে, অ্যাসিড টেস্ট রেশিও থাকতে পারে, লিকুইড রেশিও থাকতে পারে। এটার সূত্র হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। আর এখন বর্তমানে নিচে শুধুমাত্র লিখবেন হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। নিচে এখন আর ব্যাংক ওভারড্রাফটটা আমাদের বাদ দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের এটার বিকল্প নাম থাকতে পারে কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও। তাহলে বিভিন্ন নাম থাকতে পারে। এই নামগুলো আমাদের যেটাই থাক একই কথাই। এটা হচ্ছে তড়িৎ অনুপাত। সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরি বাদ দিব, প্রিপেইড এক্সপেন্স বাদ দিব, নিচে হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তারপরে আমাদের 3 নম্বর সূত্রটা যেটা আছে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও মানে মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাতে আমরা বসাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড হচ্ছে আমাদের অ্যাভারেজ স্টক। তাহলে এই অ্যাভারেজ স্টকটা আমরা তখনই বের করতে পারবো যদি আমাদের অঙ্কে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক, ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক এই দুইটাই থাকে। তাহলে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারবো। কিভাবে অ্যাভারেজটা নির্ণয় করব? অ্যাভারেজ স্টক সমান সমান হচ্ছে ওপেনিং স্টক যোগ হচ্ছে ক্লোজিং স্টক ভাগ হচ্ছে 2। যদি আমাদের দুইটা স্টকই থাকে তাহলে আমরা অ্যাভারেজ স্টকটা এভাবে নির্ণয় করব, ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যাভারেজ স্টকটা বের হবে। আর যদি আমাদের একটা স্টক থাকলে যেটা থাকবে ওইটাকেই আমরা অ্যাভারেজ ধরে নিব। একটা স্টক থাকলে আমাদের এই কাজটা আর করে নিতে হবে না। যেটা থাকবে, একটা যদি স্টক থাকে ওটা ক্লোজিং থাকবে, ওইটাকেই আমরা অ্যাভারেজ ধরে নিয়ে করব। তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান নিট ক্রেডিট সেল অ্যাভারেজ কালেকশন অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এইভাবে আমরা বের করবো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা। অ্যাকাউন্ট রিসিভেবলের দুইটা ব্যালেন্স থাকবে, একটা হলো ওপেনিং, একটা হলো ক্লোজিং। তারপর আমাদের অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট পেয়েবলের সাথে আমাদের পার্সেসের সম্পর্ক। তাহলে উপরে লিখবো আমরা ক্রেডিট পার্সেস অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। তারপর আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। শুধুমাত্র আমাদের যদি ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলে, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বললে তাহলে আমরা আর এই নিচে ভাগ করব না। শুধু যদি বলে ওয়ার্কিং ক্যাপিটাল তাহলে আমরা লিখবো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তারপরে আছে আমাদের গস প্রফিট রেশিও। তাহলে গস প্রফিট রেশিও সমান গস প্রফিট নিট সেল ইন্টু 100। নিট সেলটা কিভাবে বের হবে? এই সেলস থেকে আমাদের সেলস রিটার্ন এবং সেল ডিসকাউন্টটা বাদ দিলে যেটা হবে এটাই হচ্ছে নিট সেল। তারপর আমাদের নিট প্রফিট রেশিও আমার আর গস প্রফিট রেশিও একই। গস প্রফিটের জন্য উপরে বসাবেন গস প্রফিট, আর নিট প্রফিটের জন্য উপরে বসাবেন নিট প্রফিট, নিচে দুইটারই নিট সেল ইন্টু 100। তাহলে আরো কিছু সূত্র আমাদের অঙ্ক করতে গেলে আসবে, এই সূত্রগুলো আমরা
পরে আমরা অঙ্ক করতে করতে মুখস্থ করবো। এখানে দেখেন, এই যে এখানে আর দুই তিনটা আছে, এই দুই তিনটা আমরা দেখি। মেইন সূত্রগুলো এখানে দেওয়া হয়েছে, এই সূত্রগুলো সাধারণত ব্যবহার হবে 95%। আরো দুই একটা সূত্র আমাদের ইউজ হইতে পারে, ওগুলো ইউজ হলে আমরা পরে ইউজ করব। প্রপার্টি রেশিও হচ্ছে স্টক হোল্ডার ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। ডেপ ইকুইটি রেশিও হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ডিভাইডেড স্টক হোল্ডার ফান্ড। তারপরে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এই সূত্রটা আমাদের বেশি আসে লং টার্ম ডেট প্লাস প্রিফার স্টক ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে আমাদের শেয়ার হোল্ডার ফান্ডটা কিভাবে বের করতে হয়, এখানে আমাদের নিচে কিছু কারেন্ট অ্যাসেটের তালিকা দেওয়া আছে। দেখেন, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর তালিকাগুলো দেওয়া আছে। এই যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি কি আসবে? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা নাম হচ্ছে সানডে ডেটর, প্রিপেইড এক্সপেন্স, নোট রিসিভেবল, ক্লোজিং স্টক, এই ক্লোজিং স্টকের আরো নাম থাকতে পারে ইনভেন্টরি, তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তারপরে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংক ব্যালেন্স, সাপ্লাইজ, গুডস সেন্ট টু কনসাইনমেন্ট, অ্যাক্রুড ইনকাম, রেন্ট ইনকাম। এগুলা দেখলি এগুলো আমরা সরাসরি কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনক্লুড করে নিয়ে আসবো। আর কারেন্ট লায়াবিলিটিস, আমাদের রেশিও অঙ্ক করার জন্য এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এগুলো মিস্টেক করা যাবে না। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের আসবে হচ্ছে কি এক্সপেন্স পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে বকেয়া খরচ, এক্সপেন্স পেয়েবল মানে বকেয়া খরচ, অ্যাক্রুড এক্সপেন্স মানে বকেয়া খরচ, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানেও বকেয়া খরচ, একই, শুধু বিকল্প নাম। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, সানডে ক্রেডিটর, আনআর্নড রেভিনিউ বা অ্যাডভান্স ইনকাম, নোট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। তারপর আমাদের লং টার্ম ডেট প্রয়োজন হইতে পারে, লং টার্ম লায়াবিলিটিস এর বলতে এই যে এই পাঁচটা একদম মস্ত করে রাখবেন। লং টার্ম লায়াবিলিটিস এর বললেই আমাদের আমরা আনবো হচ্ছে লোন, তারপরে ডেট, ডিবেঞ্চার, মর্টগেজ, বন্ড, এই পাঁচটা হচ্ছে আমাদের লং টার্ম লায়াবিলিটিস। এগুলা দেখা মাত্রই আমরা লং টার্ম লায়াবিলিটিস হিসাবে দিয়ে দিব। তারপরে কি বের করা লাগতে পারে আমাদের? শেয়ার হোল্ডার ফান্ড, এটা আমাদের ভালোভাবে দেখতে হবে। শেয়ার হোল্ডার ফান্ডটা পাই অঙ্কে আমাদের শেয়ার হোল্ডার ফান্ড নির্ণয় করতে হয়। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড বের করার জন্য আমাদের হবে কি শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে প্রিফার স্টক মাইনাস ইনটেনজিবল অ্যাসেট। তাহলে আমাদের এটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড বের করতে আমাদের প্রয়োজন হবে। তাহলে এই নিয়মগুলো আমাদের একটু ভালোভাবে দেখে তারপরে ম্যাথটা করলে আমরা ম্যাথটা অনেক সহজেই করতে পারবো। দেখেন, এখানে আমাদের বলছে প্রবলেম 1। প্রবলেম 1-এ প্লাটিনাম দেওয়া আছে, ছোট্ট একটা ম্যাথ। তাহলে প্রবলেম 1-এ বলছে পান আরএফএল গিভেন ইউ আর দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। কারেন্ট নোট অ্যাসেট। রিসিভেবল, এই নোট রিসিভেবলটাও কারেন্ট অ্যাসেট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। দেখা মাত্রই আপনাকে বলতে হবে এটা কি ক্যাশ ইন হ্যান্ড, এটাও কারেন্ট অ্যাসেট। তাহলে নোট পেয়েবল হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। লায়াবিলিটিস। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাসেট। ব্যাংকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেয়েবল হলো কারেন্ট লায়াবিলিটিস, অ্যাক্রুড এক্সপেন্স এটাও কারেন্ট লায়াবিলিটিস, আনআর্নড রেভিনিউ এটাও কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের বলছে হচ্ছে গস ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, গস ওয়ার্কিং ক্যাপিটাল অথবা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে টোটাল কারেন্ট অ্যাসেট কে বোঝায়। তাহলে কোনটা কোনটা যোগ করলে আমাদের গস ওয়ার্কিং ক্যাপিটাল হবে? দেখেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেবল, তারপরে ক্যাশ ইন হ্যান্ড, তারপরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক। এই এন্ট্রি গুলা যদি আমরা যোগ করি 1 2 3 4 5, এই পাঁচটা যোগ করলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ। 2 নাম্বার আমাদের রিকোয়ারমেন্টে বলছে কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল নিট ওয়ার্কিং ক্যাপিটাল মানে আপনি কি করবেন? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা বিয়োগ করবেন। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। 3 নম্বরে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে বলছে কারেন্ট রেশিও। 4 নম্বরে আমাদের বলছে অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি দেখেন একটু আপনারা। যে অঙ্কটা আমরা পুরাটুক সলভ করবো এভাবে, যে একটা গড় দিলাম, গড় দিয়ে দুইটা রিকোয়ারমেন্ট এখানে আমি করে নিতে পারি। ডিটারমিনেশন অফ
এক নাম্বার রিকোয়ারমেন্ট, দুই নাম্বার রিকোয়ারমেন্ট, ডিটারমিনেশন অফ গস অ্যান্ড নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গস অ্যান্ড নেট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে গস ওয়ার্কিং ক্যাপিটাল এখানে লিখলাম কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মানগুলা তুইলা শুধু যোগ দিবে। এই দেখেন কারেন্ট অ্যাসেট আমাদের ছয়টা, এক, দুই, তিন, চার, পাঁচটা কারেন্ট অ্যাসেট ছিল। তাহলে এই পাঁচটা কারেন্ট অ্যাসেট তুইলে যোগ করে দিলাম। এটা যোগ করলে আমাদের কি হয়ে গেল, গস ওয়ার্কিং ক্যাপিটাল হলো। তারপর বাকি যেগুলা ছিল এগুলো আমরা কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে লিখবো। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের এখানে এই অঙ্কে ছিল হচ্ছে নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ। তাহলে এইগুলা মিলে হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটের যোগফল হলো, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস এর যোগফল হলো। তাহলে আমাদের বের করতে বলছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল মানে এটা থেকে এটা কি করব, বাদ দিব। এই যে বাদ দিয়ে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করলাম। নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে আমাদের যেটা দরকার, আমাদের কি দরকার নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে, কারেন্ট রেশিওটা বের করা দরকার। নেট ওয়ার্কিং ক্যাপিটালের পরে হচ্ছে আমাদের কারেন্ট রেশিও দরকার। তাহলে কারেন্ট রেশিওর জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এই যে দেখেন, কারেন্ট রেশিও সমান সমান হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড হচ্ছে কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট, কারেন্ট কারেন্ট লায়াবিলিটি। রেশিও, কারেন্ট রেশিও তো, লাইবিলিটি। কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট, এই যে কারেন্ট অ্যাসেটটা হচ্ছে আমাদের 3,45,000, তাহলে আমরা লিখলাম কারেন্ট অ্যাসেট 3,45,000। আর কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে এই যে এটা 1,35,000, তাহলে কারেন্ট লায়াবিলিটিস 1,35,000 ভাগ করে আমরা যেটা আমাদের যেটা বের হবে, ভাগ করার পরে আমাদের আসবে 2.56। আর রেশিও আছে, রেশিওর জন্য আমরা একটা ইস্টু দিব, এই যে এইভাবে ইস্টু, রেশিওর জন্য ইস্টু 1। ভাগ করে যে ফলাফল আসবে ওই ফলাফলটা এখানে লিখবো, তারপরে রেশিওর জন্য ইস্টু দিব, ইস্টু 1। তাহলে কারেন্ট রেশিওটা হইলো। আর এখানে আমাদের একটু মিস্টেক আছে, এটা হচ্ছে ব্যাং ওভারড্রাফট। এখনকার নিয়মে আর ব্যাং ওভারড্রাফটটা কি হবে না, বাদ যাবে না। ব্যাং ওভারড্রাফটের কাজ এখানে করতে হবে না। দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে আমরা কি করব বলেন, দুই নাম্বার আমাদের চাইছি অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও সূত্রটা এটা বসাইলাম, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক, স্টকের আর একটা নাম আছে ইনভেন্টরি, মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট বসাইলাম 3,45,000, ইনভেন্টরি ছিল 1,20,000, ইনভেন্টরি লিখলাম 1,20,000, প্রিপেইড নাই, কারেন্ট লায়াবিলিটিস হলো এই টাকাটা। তাহলে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 1.67। তাহলে ভাগ করার পরে আমাদের আসবে 1.67, এর সাথে আমরা কি করব, একটা ইস্টু দিব, 1.67:1। দেখেন আমরা কি এটা বুঝতে পারলাম। জি স্যার। ওয়ান যে বসাচ্ছি স্যার, ইস্টুর পরে যে ওয়ান বসাচ্ছি ওটা কি মানে রেশিও অনুযায়ী হ্যাঁ, হিসাবে? রেশিওর জন্য ইস্টু, তারপরে 1 বসা দিবেন। রেশিওর জন্য ইস্টু তারপরে 1। তারপরে আমাদের যদি টার্ন ওভার থাকে তাহলে আর রেশিও লেখা যাবে না। টার্ন ওভার থাকলে এই ইস্টু যা ভাগ করে যা বের হবে তার সাথে লিখতে হবে টাইম। টার্ন ওভার থাকলে ভাগ করে যা বের হবে তার সাথে টাইম। যদি 100 দ্বারা গুণন থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করে যা বের হবে তার সাথে পার্সেন্টেজ। টার্ন ওভার এবং 100 দ্বারা গুণন যদি না থাকে, শুধু রেশিও থাকলে তখন ইস্টু 1 হবে। ঠিক আছে, দেখেন আমাদের এটা দুই নাম্বার। আব্দুল্লাহ কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কারেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। ইনভেন্টরিটা আমাদের, এই ইনভেন্টরিটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফটটা হচ্ছে আমাদের কি কারেন্ট লায়াবিলিটিস, প্রিপেইড এক্সপেন্সটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটা আমাদের হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটিস, ক্যাশটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, অ্যাক্রুড স্যালারি, অ্যাক্রুড স্যালারিটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। লায়াবিলিটি। তাহলে আমাদের অ্যাসেট পেলাম চারটা, লায়াবিলিটিস পেলাম হচ্ছে তিনটা। তাহলে নিচে বলছে ডিউরিং দ্য ইয়ার সেলস হয় টাকা 8 লাখ। তাহলে আমাদের এটা হচ্ছে সেল দেওয়া আছে 8 লাখ, পার্সেস দেওয়া আছে 4,40,000। ডিটারমাইন দ্য রেশিও, এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে কারেন্ট রেশিও, দুই নম্বরে অ্যাসিড টেস্ট রেশিও, তিন নম্বর ইনভেন্টরি টার্নওভার রেশিও। এখানে বলে দিছে দুইটা, অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও। তাহলে আমাকে কি কারেন্ট রেশিও নির্ণয় করার জন্য আমার যে মানটা দরকার,
কারেন্ট রেশিও বের করার জন্য আমাদের কি দরকার প্রথমে বলেন তো? কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট রেশিওটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে দরকার হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট গুলা এবং কারেন্ট লায়াবিলিটিস গুলা যদি আলাদা আলাদা করি, এইভাবে দেখেন, হেয়ার কারেন্ট অ্যাসেট গুলো আলাদা আলাদা করে নিলাম, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, ক্যাশ। তাহলে কারেন্ট অ্যাসেট তিনটা ছিল, কারেন্ট চারটা ছিল, কারেন্ট অ্যাসেট চারটা আমরা আলাদা আলাদা করলাম। কি কি ছিল আমাদের? ইনভেন্টরি ছিল, প্রিপেইড এক্সপেন্স ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, ক্যাশ ছিল, এগুলো আলাদা আলাদা লিখলাম। কারেন্ট লায়াবিলিটিস আমার ছিল কয়টা? তিনটা। একটা ব্যাংক ওভারড্রাফট, একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হলো স্যালারি পেয়েবল। তাহলে আমরা আগে এই দুইটা পৃথক করে নিয়ে নিলাম। কারেন্ট অ্যাসেট, একটু মিউট করে রাখেন, কারেকশন থেকে সাউন্ড আসে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস দুইটাই আমরা আলাদা আলাদা করে লিখে নিলাম। লিখে নেওয়ার পর তারপরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, যে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট আমাদের এটা বের হলো, আর কারেন্ট রেশিও হচ্ছে 87,000, ভাগ করলাম, তাহলে 2.86। আর ইস্টুটা এভাবে দিবেন, 2.86, 2.86। ইস্টুটার মাঝখানে একটু ফাঁকা থাকবে, এই যে এইভাবে ইস্টু 2.86:1, এভাবে দিবেন। বন্ধ করে দিবেন না, এই যে এইভাবে না, ইস্টুটা এইভাবে লিখবেন। তাহলে কারেন্ট রেশিও লিখলাম। কারেন্ট রেশিও শেষ হলো, তারপরে কি চাইছে আমাদের? অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও থেকে ব্যাঙ্ক ওভারড্রাফটটা বাদ যাবে না। তাহলে এই অ্যাসিড টেস্ট রেশিওতে আমাদের হবে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস হচ্ছে ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটটা আপনি এখানে বসান 2,49,000। আর তারপরে ইনভেন্টরি, দেখেন ইনভেন্টরি আমার এই যে এখানে দেওয়া আছে, ইনভেন্টরি হচ্ছে কত? 1,70,000। ইনভেন্টরি লিখলাম 1,70,000। প্রিপেইড এক্সপেন্স আছে 12,000, তাহলে প্রিপেইড এক্সপেন্সও 12,000 বসাইলাম। আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে আমাদের 87,000। তাহলে উপরে বিয়োগ করে হলো 67,000। আর নিচে হচ্ছে আমাদের কত হবে? নিচে কত হবে বলে? 87,000। 87,000 ক্যালকুলেশন করলে তাহলে কত আইসে দেখেন তো, ক্যালকুলেশন। শুধু পয়েন্ট 87, 77 নিচে হলো 87,000। তাহলে পয়েন্ট কত? 77। জি স্যার। পয়েন্ট 77:1। ইস টু 1। 0.77:1 লিখলাম আমরা। তাহলে তারপরে আমাদের যেটা চাইছে দেখেন, এরপরে আমরা কারেন্ট রেশিও গেল, অ্যাসিড টেস্ট রেশিও গেল। তারপরে আমাদের চাইছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। ইনভেন্টরি টার্ন ওভার রেশিওতে আমরা লিখবো হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও সমান, কি লিখছি দেখেন, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ স্টক বা শুধু স্টক। তাহলে এভারেজ স্টকটা কখন থাকবে? ওপেনিং স্টক দুইটা স্টক থাকলে। এবং ক্লোজিং স্টক, দুইটা স্টক ওপেনিং যদি থাকে তাহলে এভারেজ স্টক নির্ণয় করতে হবে। আর দুইটা স্টক যদি না থাকে তাহলে ক্লোজিং স্টক যেটা আছে ওটাকেই এভারেজ ধরে নিতে হবে। দেখেন তো এই অঙ্কে আমাদের কয়টা স্টক আছে? এই যে ইনভেন্টরি একটা আছে, দেখেন কোনো তারিখ দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে আমাদের ক্লোজিং। তাহলে আরেকটা খোঁজেন তো, আছে না? যে কয়টা আছে আমাদের ইনভেন্টরি বা স্টক? দেখেন একটাই একটাই। আছে। তাহলে এটা হচ্ছে ক্লোজিং। তাহলে এখানে কি একটা থাকলে কি আমাদের এভারেজ নির্ণয় করতে হবে? না স্যার। আবার কস্ট অফ গুডস সোল্ড, না স্যার। কস্ট অফ গুডস সোল্ডটা দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া নাই কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম কি? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড সমান সমান কি হয়? সেলস থেকে কি বাদ? ওপেনিং। কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস মাইনাস গ্রস প্রফিট, সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে আমাদের সেলস আছে, দেখেন কত সেলস আছে? 8 লাখ। গ্রস প্রফিট নাই, জিরো ধরবেন। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাদের এই 8 লাখই। যদি গ্রস প্রফিট থাকে তাহলে কমে যাবে, গ্রস প্রফিট না থাকলে যা আছে সেলস ওইটাই কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেখা দিচ্ছি এভারেজ কি ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও সমান কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি বাই স্টক। কস্ট অফ গুডস সোল্ড কে আবার ভাঙাইছি, সেলস মাইনাস গ্রস প্রফিট। আর নিচে একটাই স্টক আছে, সরাসরি বসাইছি। তাহলে সেলস এর মান 8 লাখ, গ্রস প্রফিট তো নাই। তাহলে আমাদের এইখানে দেখেন টার্ন ওভারও আছে, রেশিও দেওয়া আছে। টার্ন ওভার এবং রেশিও দেওয়া থাকলে এই রেশিওর কাজ করতে হবে না, টার্ন ওভারের কাজ করতে হবে। টার্ন ভাগ করে যেটা আসবে এটার সাথে আর ইস্টু দেওয়া যাবে না,
এই টার্ন ওভারের টাইম। এটার সাথে টাইমস লিখে দিতে হবে। টার্ন ওভারতে হচ্ছে টাইমস। আচ্ছা, তারপরে আমাদের কি চাইছে? অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও, আর একটা চাইছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার রেশিও। দেখেন এইখানে নোটটা লিখে দিছি আমি, যে ওপেনিং স্টক না থাকায় এভারেজ স্টক নির্ণয় করা হলো না, হবে না। ক্লোজিং স্টককে এভারেজ স্টক ধরে নিতে হবে। ওপেনিং স্টক থাকিলে এভারেজ স্টক নির্ণয় করতে হবে নিম্নে সূত্রের সাহায্যে। কিভাবে করতে হবে? এই যে এইভাবে, এভারেজ স্টক সমান ওপেনিং স্টক ক্লোজিং স্টক ভাগ 2। ঠিক আছে? যদি ওপেনিং জি স্টক স্যার। থাকে তাহলে আমরা এইভাবে এভারেজ স্টক নির্ণয় করব। আর যদি না থাকে তাহলে তো আমাদের কোনো কাজ করতে হবে না। তাহলে আমাদের পরেরটা চাইছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও সমান ক্রেডিট সেলস ডিভাইডেড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এরও ওপেনিং ক্লোজিং নাই, তাহলে কি করতে বলছে? যে শুধু অ্যাকাউন্ট রিসিভেবলকেই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ধরে নেওয়া হলো। ঠিক আছে? জি স্যার। তাহলে ধরে নিয়ে ক্যালকুলেশন করে দিবেন। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট পারচেস। এটা কি আমরা বুঝতে পারলাম? বলেন। জি স্যার। আরো বুঝাইতে হবে এটা? না। না স্যার, বুঝছি। তাহলে আমরা পরেরটা যাই। দেখেন পরেরটা আমাদের কি চাইছে। পরেরটা তো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে আমাদের। প্রবলেম 3। প্রবলেম 3-তে কি বলছে? দ্য ব্যালেন্স শিট অফ স্টার লিমিটেড ইজ অ্যাজ ফলোজ। আপনারা কি করবেন? আপনারা আপনাদের সাজেশন থেকে প্র্যাকটিস করবেন। আমার শিট থেকে করার পরে সাজেশন প্র্যাকটিস করবেন। আগে শিটের গুলা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে সাজেশনে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বের করে প্র্যাকটিস করবেন। এই আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাসের আলোকে যেগুলা পারবেন ওইগুলা করে নিবেন। আর চ্যাপ্টার শেষ করার পরে যদি কোনোটা বাদ থাকে ওটা আবার আমাকে বলবেন যে এটা বাদ পড়ছে, ওটা পারতেছি না, ওটা তাহলে আমি আবার করাবো। স্যার আমাদের একদম সলিউশন সহ পিডিএফ দিয়েন। সলিউশন সহ পিডিএফ দিলে ভালো হয় না? ওটা কেউ করতে চায় না। না স্যার, এখন এটাই দিয়েন, কারণ তো এক্সট্রা করে নোট করার সময় নাই, পরীক্ষা এসে গেছে, একটু এখন নোট করা থাকলে ক্লাস ভালো হয়। শেষে এই খাতায় তুলে নেবেন। খাতায় কেউ তোলে না, ওটা অলসতা হয়, অলসতার পরিচয় দিছে সবাই। স্যার আমরা দেখেন, সবাই তুলি তো। আচ্ছা তোলেন তো, এর খাতা তো আছেই। কমন স্টক কথা দেখেন। আছে তো স্যার। কমন স্টক, তাই কমন স্টক হচ্ছে আমাদের 50,000। প্রিফার স্টক হচ্ছে আমাদের 70,000। রিজার্ভ দেওয়া আছে হচ্ছে 25,000। তারপরে 10% বন্ড, 10% বন্ড হচ্ছে আমাদের 1 লাখ। এই বন্ডটা কি বলেন তো? দীর্ঘমেয়াদী ঋণ। এই বন্ডটা হচ্ছে আমাদের লং টার্ম, বন্ডটা হচ্ছে আমাদের লং টার্ম লায়াবিলিটিস। তারপরে আমাদের ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। তাহলে তাহলে আমাদের এখানে বলেন তো কারেন্ট লায়াবিলিটিস কি কি হবে? কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে আমাদের কি আসবে? ব্যাংক ওভারড্রাফট, ওভারড্রাফট, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়াবল, পেয়েবল, নোটস পেয়াবল। নোটস পেয়েবল, এই তিনটা হলো কারেন্ট লায়াবিলিটিস। এই পাশে আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি, লোন অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল, নোটস নোটস রিসিভেবল, রিসিভেবল, আর ক্যাশ। হচ্ছে ক্যাশ। তাহলে আমাদের এইখানে দেখেন, এই যে এখানে বলে দিছে ওপেনিং স্টক 30,000, 3 লাখ। আর সেল দেওয়া আছে হচ্ছে আমাদের 4 লাখ অন অ্যাকাউন্ট। গ্রস প্রফিট দেওয়া আছে, নেট প্রফিট দেওয়া আছে। তাহলে এই যে অঙ্কে দেখেন ওপেনিং স্টক আছে, তাহলে এইখানে হচ্ছে ওপেনিং স্টক। আর এই যে এখানে যে ইনভেন্টরি আছে এটা হচ্ছে আমাদের ক্লোজিং। ক্লোজিং স্টক। তার মানে এখানে যদি আমাদের ইনভেন্টরি টার্নওভার চাই তাহলে কি করতে হবে? এভারেজ স্টকটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেখেন 1 নম্বরে আমাদের বলছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সূত্র লিখলাম আমরা, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের কয়টা? কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের এই 4টা। এই 4টার যোগফল আমরা এখানে বসে দিলাম কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে আমাদের বলছে এই যে 3টা। তাহলে এই 3টার যোগফল আমরা কারেন্ট লায়াবিলিটিস এর এখানে বসে দিলাম। তাহলে আমাদের হইলো 1,75,000, 1,75,000 ভাগ করলে হবে 1। তাহলে আমাদের 1:1 আসবে। ঠিক আছে? তাহলে আমরা কারেন্ট রেশিও পড়লাম। তারপরে কুইক কারেন্ট রেশিও, কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলেন তো, এই 4টা কি আমাদের বুঝাইতে হবে? না স্যার, পারবো। এই দেখেন কারেন্ট রেশিও এখানে করে দিছি।
কারো সমস্যা হলে বলতে পারেন। কুইক রেশিওর ক্ষেত্রে আমরা শুধু কুইক রেশিওটা ঠিক করে দিই। কুইক রেশিও হচ্ছে আমাদের এইখানে আপনি কি করবেন, কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দেওয়া যাবে না। ক্যালকুলেশন করেন তো একজন, উপরে কত হয়, 1,75,000 থেকে 1,00,000 বাদ দিলে উপরে হয় হচ্ছে আমাদের 75,000, আর নিচে হচ্ছে 1,75,000। ভাগ করলে আমাদের কত আসে দেখেন, ভাগ করলে আমাদের কত বের হয়, 75,000 ভাগ হচ্ছে পয়েন্ট 1,75,000, 43 0.43:1। ওয়ান। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে যেটা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, দুইটা বাদ দিয়ে দিলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হবে। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আমাদের জিরো আছে, তাহলে 0:1। তাহলে এই সাইডটা আমি স্কিপ করে গেলাম, কিন্তু এই সাইডটা কিন্তু আমাদের সহজ ছিল, আগে বুঝাইছিলাম। ঠিক আছে, দেখেন তারপরে আমাদের এই যে এটা বুঝা দিই 5 নাম্বারটা। 5 নাম্বারে আমাদের যেটা বলছে, কি বলছে 5 নাম্বারে, স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও সূত্র আমরা কিন্তু এইমাত্রই পড়ছিলাম। স্টক টার্নওভার রেশিও সমান সমান হচ্ছে কি, উপরে কস্ট অফ গুডস, cost of goods sold কস্ট অফ গুডস and সোল্ড ডিভাইড labor. এভারেজ স্টক। তাহলে আমাদের কোশ্চেনে কি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিনা এটা আমরা খেয়াল করি। আমাদের কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া না থাকে আমরা কি করতে পারি, সেলস, এই যে সেল দেওয়া আছে, সেলস হচ্ছে আমাদের 4,00,000 টাকা দেওয়া আছে। এই সেলস থেকে আমরা গস প্রফিটটা যদি বিয়োগ করে দিই, সেলস থেকে গস প্রফিট বাদ দিলে আমাদের বের হয়ে যাবে কি কস্ট অফ গুডস সোল্ড। গুরসুল। আর আমাদের এভারেজ স্টক কি বলছিলাম, যে দুইটা স্টক যদি থাকে তাহলে এভারেজ স্টক নির্ণয় করতে হয়। যে ওপেনিং স্টক আছে, ওপেনিং স্টক আছে আমাদের কত, 3,00,000, আর উপরে হচ্ছে আমাদের ক্লোজিং স্টকটা আছে। তাহলে ওপেনিং স্টক হচ্ছে 3,00,000, আর ক্লোজ ইনভেন্টরিটা হচ্ছে ক্লোজিং স্টক 4,00,000। 1 তাহলে লাখ আমরা এভারেজ স্টকটা বের করব কিভাবে, বের করব দুইটা যোগ করব, আগে 3,00,000 আর হচ্ছে 1,00,000। তাহলে দুইটা যোগ করে তারপরে ভাগ কি দুই, করবো, 2 দ্বারা 2 লাখ। করলে আমাদের ভাগ এভারেজ দুই। স্টক বের হবে। তাহলে আমরা কিভাবে বের করি দেখেন একটু। এই যে এখানে বলছে স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও সমান সমান হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ স্টক। কস্ট অফ, এখানে দুইটা টার্ম দিয়ে রেখে দিবেন, এই মানগুলো পরে বসাবো আমরা। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা এই যে এখানে হেয়ার করে বের করে নিছি, সেলস মাইনাস গস প্রফিট, সেলস থেকে গস প্রফিট বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হলো। এভারেজ স্টক, এভারেজ স্টক ইকাল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ভাগ হচ্ছে 2। তাহলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এভারেজ স্টক বের হলো। নিয়ে বসাবেন, বসানোর পরে ভাগ করে যেটা হবে তার সাথে আমরা কি বসা দিব, টার্ন অফ টাইম বসা দিব। ঠিক আছে, জি স্যার। টাইম বসা দিব ওটার সাথে। তারপরে আমাদের আহ, পরেরটা যাই আমরা, পরের রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে দেখেন, ডেপ ইকুইটি রেশিও। ডেপ ইকুইটি রেশিও, এটার ভিতরে অনেকগুলা অনুপাত চাইছে আমাদের। ডেপ ইকুইটি রেশিও সূত্র হচ্ছে আমাদের লং টার্ম ডেপ, ডেপ ইকুইটি রেশিও সমান লং টার্ম ডেপ ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। লং টার্ম ডেপ্টের ভিতরে বলছিলাম আমরা 5টা এন্ট্রি থাকতে পারে, ওই 5টা এন্ট্রির যে কোনো একটা এন্ট্রি দেখা মাত্রই ওটা হচ্ছে আমাদের লং টার্ম ডেপ। লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি থাকতে পারে, লোন, তারপরে হচ্ছে বন্ড, ডেপ, ডিবেঞ্চার। ডিবেঞ্চার, মর্গেজ। এই যে এখানে দেখেন আছে ডেপ, বন্ড লেখা আছে 10% বন্ড, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে 1,00,000। আর শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডটা আমরা কিভাবে বের করছিলাম, এই কমন স্টক তারপরে হচ্ছে প্রিফার স্টক, এই দুটো যোগ করে কমন স্টক প্রিফার স্টক রিজার্ভ, এগুলো যোগ করে আমরা কোনটা বাদ দিছিলাম বলেন, এগুলা যোগ করে আমরা কি করছিলাম, যোগ করে হচ্ছে আমরা ইনট্যানজিবল আর অ্যাসেটটা বাদ ইনট্যানজিবল দিছি, অ্যাসেট বাদ দিছিলেন। ইনট্যানজিবল অ্যাসেটটা বিয়োগ করছিলাম। দেখেন আমাদের এই যে পাবে ইনট্যানজিবল অ্যাসেট এই অঙ্কে নাই। তাহলে শেয়ার হোল্ডার ফান্ডটা আমরা বের করলাম, শেয়ার ক্যাপিটাল তারপরে প্লাস প্রিফার স্টক প্লাস হচ্ছে রিজার্ভ। তাহলে এই তিনটা কি করলাম, যোগ করলাম, ইনট্যানজিবল অ্যাসেট নাই, বাদ দেওয়ার দরকার নাই। এখানে নিয়ে বসা দিবেন, বসা দিলে হয়ে যাবে। ক্যাপিটাল গেইন রেশিও, ক্যাপিটাল গেইন রেশিও হচ্ছে লং টার্ম ডেট প্লাস প্রিফার স্টক ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড। এখানে তো শেয়ার হোল্ডার ফান্ড বের করে নিছেন, এটা এনে বসাইবেন। লং টার্ম ডেট এই যে এখানে আছে 1,00,000, এটা বসে দিবেন। আর প্রিফার স্টকের মানটা এখানে বসে দিবেন। ঠিক আছে,
হ্যালো। জি স্যার। তারপর আমাদের কি চাইছে? গস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও। গস প্রফিট রেশিওতে উপরে কি হবে? উপরে হবে গস প্রফিট কস্ট প্রফিট আর ডিভাইডেড নিচে নিচে নিট সেল। গস প্রফিট নিট সেল ইন্টু 100। 100। নিট সেলটা বের হয়ে এলো সেলস থেকে, সেলস রিটার্ন আর সেল ডিসকাউন্ট বাদ দিলে। সেলস রিটার্ন আর সেল ডিসকাউন্ট যদি না থাকে, যেটা সেলস আছে এটাই নিট সেল। গস প্রফিট আমাদের দেওয়া আছে কত? 80,000। 80,000। আমরা কিভাবে বসাইতে পারবো? উপরে লিখবো 80,000, নিচে লিখবো হচ্ছে কত? নিট সেল, শুধু সেলসটা এলো নিট সেল 4 লাখ ইন্টু 4 লাখ। নিট প্রফিট রেশিও। নিট প্রফিট রেশিও আমরা কি লিখবো? উপরে নিট প্রফিটের মান 24,500, সেলস তো আমাদের কত? ওই 4 লাখই, আর গুণন 100। ঠিক আছে? জি স্যার। বলেন কারোর সমস্যা হইলো কিনা? আমি একটু তাড়াতাড়ি গেলাম, এগুলো সহজ দেখে তাড়াতাড়ি গেলাম বুঝছো। কারোর কি বোঝার প্রবলেম হইলো? না স্যার। না স্যার। এই অন্যরা একটু কথা বলেন কারোর। ফুহাদ ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। রাসেল ভাই আপনি কি বুঝতেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা কথা বলবেন ভাই, একটু কথা না বললে তো বুঝবো যে বুঝতেছেন না। না বুঝলি বলবেন, তাহলে আমি একটু চলে যাব, সমস্যা নাই। ওকে ভাই, সমস্যা নাই। এবিসি লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31 দেখেন, তাহলে আমাদের এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। অ্যাসেট, অ্যাসেটের ভিতর থেকে আমরা কারেন্ট অ্যাসেট গুলো সিলেক্ট করব। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের আছে হচ্ছে ইনভেন্টরি, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে ক্যাশ। এটা এই তিনটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। আর এটা তো আমাদের কি দেওয়া আছে? ফিক্সড অ্যাসেট দেওয়া আছে। এই পাশে আমাদের দেওয়া আছে কমন স্টক, লং টার্ম ডেট। লং টার্ম ডেপ্টের কথা আলাদা আলাদা বলেই দিছে। আর হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে এই পাশে কয়টা আছে? একটাই আছে, কারেন্ট লায়াবিলিটিস আমাদের একটা। এখানে আমাদের বলছে গস প্রফিট। গস প্রফিট দেওয়া আছে হচ্ছে আমাদের 75,000 টাকা, হুইচ 20% অফ সেল। 20% অফ সেল দিয়ে দিছে এখানে। দিয়ে আমাদের 1 নাম্বার যে রিকোয়ারমেন্টটা বলছে দেখেন, ইনভেন্টরি টার্ন ওভার। ইনভেন্টরি টার্ন ওভার আমরা কিন্তু কিছুক্ষণ আগে ইনভেন্টরি টার্ন ওভার রেশিওটা করে আছি। তো ইনভেন্টরি টার্ন ওভার সমান সমান হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। তাহলে প্রবলেম হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়া নেই। গ্রস প্রফিট আছে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের সেলস দরকার। আর এই সেলসটা বের করার আমাদের অপশন দিছে, এই যে পার্সেন্টেজ 20% অফ সেলস, এইখান থেকে আমরা সেলসটা নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো? দেখেন এই যে সেলস, আর লিখছি সেলস। প্রথমে হচ্ছে আমরা কি উপরে লিখলাম হচ্ছে গস প্রফিট ডিভাইডেড গস প্রফিট ডিভাইডেড হচ্ছে আমাদের এখানে হলো প্রফিট রেশিও। তাহলে এখানে গস প্রফিটের ভ্যালু হচ্ছে কত? 75,000। এই 75,000-কে যদি আমরা এই 0.20 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের সেলস পাবো। এই সেলস এর মান পেলাম। এখন সেলস পেলাম আর গস প্রফিট দেওয়া আছে, তাহলে সেলস থেকে যদি গস প্রফিটটা বিয়োগ করে দিই কি পাবো? কস্ট অফ গুডস সোল্ড পাবো না? কস্ট অফ জি গুডস স্যার। কি? সেলস, সেলস মাইনাস গস প্রফিট। তাই এই যে এখানে বের করে দিছি যে সেলস মাইনাস গস প্রফিট, এই যে আমাদের গস কস্ট অফ গুডস সোল্ড বের হলো। আর এই অঙ্কে আমাদের কি নাই? ওপেনিং স্টক নাই। তাহলে ওপেনিং স্টক না থাকলে আমাদের কি বের করতে হবে না? এভারেজ স্টকটা নির্ণয় করতে হবে না। যেটা স্টক আছে এটাই এভারেজ, এই যে এটা এভারেজ। তাহলে আমরা উপরে বসাইলাম কস্ট অফ গুডস সোল্ড এর মান এই যে 3 লাখ, আর নিচে হচ্ছে এভারেজ স্টক হচ্ছে আমাদের দেওয়াই আসছিল সরাসরি, এটা বসা দিলাম। বসা দিয়ে যেহেতু টার্ন ওভার আছে, তাহলে এটা ভাগ করে যেটা বেরছো টাইমস লিখলাম। টাইমস লিখে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন কি না বোঝেন নাই? বলেন, না বুঝলে আবার রিপিট করি সবাই। সমস্যা নেই ভাই। তারপর আমাদের পরেরটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টার্ন ওভার। এখানে জাস্ট একটা সূত্র খালি, আর কিছুই না। আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস গুলো চিনতে হবে। আর হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ডটা কিভাবে বের করতে হবে এটা চিনতে হবে। দেখেন ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে ক্যাপিটাল টার্নওভার রেশিও সমান সমান হচ্ছে আমাদের উপরে সেলস ডিভাইডেড ক্যাপিটাল। সেলস এর মান হচ্ছে এই যে এখানে বের করে নিলেন 3,75,000। আর ক্যাপিটাল আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এটা বসে দিলাম। টার্নওভার ছিল, এখানে কি লিখে দিবেন? টাইমস লিখে দিবেন।
তারপরে আমাদের বলছে ফিক্সড অ্যাসেট টার্নওভার। ফিক্সড অ্যাসেট টার্নওভারের সূত্র উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে হলো ফিক্সড অ্যাসেট। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা এই যে এখানে বের করছি, এটা বসিয়ে দিব। ফিক্সড অ্যাসেট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এখান থেকে বসিয়ে দিব, দিয়ে টার্নওভার আছে টাইমস দিয়ে দিব। তারপরে আমাদের চাইছে হচ্ছে এই যে এটা একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমাদের দিছে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এটা একটু ভালো করে খেয়াল করেন সবাই, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমরা কি করব, এই যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে এই যে এই সূত্রটা, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এটা আমাদের থাকতে পারে কিন্তু কোশ্চেন, এবার ইম্পর্টেন্ট সূত্র এটা। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান উপরে লিখবেন অ্যাকাউন্ট রিসিভেবল, নিচে লিখবেন সেলস, আর এখানে লিখবেন হচ্ছে 365। যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে 365 দিবেন। আর যদি কোশ্চেনের মধ্যে 360 দিবেন। আর যদি কোশ্চেনের মধ্যে 365 উল্লেখ করে দেয় তাহলে এখানে আমরা 365 দিব। তাহলে কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা লিখবো হলো 360, কোশ্চেনের মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে লিখবো হচ্ছে 365। দিয়া যেটা বের হবে এই কালেকশন পিরিয়ডে, যেটা বের হবে এটা হচ্ছে ডেজ বের হবে। অ্যাকাউন্ট রিসিভেবলের মান দেওয়া ছিল, সেলস এর মান দেওয়া ছিল, বসাইলাম। 360 হচ্ছে আমাদের এক বছরে 360, আমরা এভারেজ বছর 360 দিনে ধরি, এটা 360 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা লাস্টে একটু অ্যাজাম্পশন দিয়ে দিতে পারি যে অ্যাজাম্পশন অ্যাজাম্পশন 1 ইয়ার, অ্যাজাম্পশন 1 ইয়ার ইকাল টু কত, 360 ডেজ। এই কথাটা একটু লিখে দিতে পারি আমরা, তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না। এই যে এখানে এই সূত্রটার নিচে আমরা এই অ্যাজাম্পশনটা দিতে পারি, অ্যাজাম্পশন 1 ইয়ার ইকাল টু 360 ডেজ। আর এটা হচ্ছে কুইক রেশিও, কুইক রেশিও তো পারবেনই। তাহলে আজকে আমরা 5 নাম্বার পর্যন্তই করাবো। 5 নাম্বার পর্যন্ত করলে পর দেখবেন আপনাদের বইয়ের প্রায় অর্ধেকটি অঙ্ক করে ফেলাইতে পারবেন। দেখেন 1 ঘন্টায় আপনাদের বইয়ের যে চ্যাপ্টার আছে চ্যাপ্টারের অর্ধেক পর্যন্ত করে ফেলাইতে পারেন। পরের ক্লাসে আমরা বাকিটুকু করবো, ঠিক আছে? তাহলে জি আগামীকাল স্যার। আগামীকাল আমরা এই 5 নাম্বার পর্যন্ত, আগে শীটের 5 নাম্বার পর্যন্ত করবো, করে বইয়ে প্র্যাকটিসে যাব, যেগুলা পারবো করে রাখবো। আর নেক্সট আমাদের পরের ক্লাসে আরো কিছু আছে, ওইগুলো আমরা করলে বই সম্পূর্ণই পারবো। তাহলে দেখেন প্রবলেম 5 এখানে, দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সামারাইজ দ্য বুকস অফ এসিআই লিমিটেড। এখানে আমাদের বলছে পেইড ইন ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, বন্ডটা আমাদের কি বলেন তো আপনারা, বন্ডটা কি? লং টার্ম লং লং টার্ম টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফটটা কি? স্যার চলতি দায়, লাইবিলিটিস। ব্যাংক ওভারড্রাফট এবং অ্যাকাউন্টস পেয়েবল, এই দুইটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। এই পাশে আমাদের ফিক্সড অ্যাসেট আছে। তারপরে ইনভেন্টরিটা আমাদের কি? ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট। অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট। লায়াবিলিটিস অ্যাসেট, এটাও কারেন্ট অ্যাসেট অ্যাসেট, এটাও কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের 4টা। নিচে আমাদের বলছে অ্যানুয়াল সেল দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে। তাহলে কি কস্ট অফ গুডস সোল্ড কি বের করা যাবে যদি প্রয়োজন হয়? বলেন তো। জি স্যার। তাহলে কি হ্যাঁ করতে হবে, এটা থেকে এটা বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পাওয়া যাবো। তাহলে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোইং রেশিও। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কারেন্ট রেশিও, ডেট ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও, গ্রস প্রফিট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও। তাহলে আমরা রেশিও গুলো দেখি এবার। দেখেন প্রথমে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটের 4টা মান আমরা তুলে যোগ করে দিলাম, আর কারেন্ট লায়াবিলিটিস আমাদের 2টা আছে, এই 2টা যোগ করে দিয়ে মানগুলো বসাইলাম। যেহেতু আমাদের এখানে ছিল রেশিও, এই জন্য এখানে হবে 1:1। তারপরে ডেট ইকুইটি রেশিও। তাহলে ডেট ইকুইটি রেশিও উপরে হচ্ছে লং টার্ম ডেট। লং টার্ম ডেট বলতে আমাদের এই যে একটা এন্ট্রি দেওয়া আছে কি, বন্ড। তাহলে এই লং টার্ম ডেটের মান হচ্ছে, আমরা বন্ডের মান বসাবো 5 লাখ। আর নিচে হচ্ছে কি বসাবো, শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে শেয়ার হোল্ডার ফান্ডটা এই অঙ্কে আমরা বের করব। কিভাবে বের করব বলেন তো? শেয়ার হোল্ডার ফান্ড হচ্ছে এই যে এটা যোগ, পেইড ইন ক্যাপিটাল, তারপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এই দুইটাই আছে। তাহলে এই দুইটা যোগ করলেই হয়ে যাবে। দুইটা যোগ করলে কত হয়? দেখেন এই যে শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে রিজার্ভ এন্ড সারপ্লাস, দুইটা যোগ করলে 21 লাখ। এখানে বসে দিবেন, তাহলে ইস্টু রেশিও আছে, তাহলে 0.23 বের হয়, 23:1। তারপর আমাদের প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে আমাদের কি, এই যে প্রপার্টি রেশিও সমান
উপরে শেয়ার হোল্ডার ফান্ড, নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। দেখেন শেয়ার হোল্ডার ফান্ড কিন্তু আমাদের বের করা আছে, শেয়ার হোল্ডার ফান্ড উপরে আমরা বের করে রাখছি। তাহলে শেয়ার হোল্ডার ফান্ড উপরে কত বের করে রাখছি আমরা? শেয়ার 21 লাখ। 21 লাখ বসাইবেন। আর নিচে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট বলতে আমাদের অ্যাসেট সাইডের যোগফলটা নিয়ে আসবেন। এই যে টোটাল অ্যাসেট হচ্ছে, অ্যাসেট সাইডের যোগফল কত? 40 40 লাখ। লাখ। তাহলে 21 লাখ ভাগ হচ্ছে 40 লাখ, বসে দিলে আমাদের এটা বের হবে। গস প্রফিট রেশিও, এটা তো আমরা আগেই জানি গস প্রফিট রেশিও। তাহলে এখানে আমাদের কি গস প্রফিটটা বের করে নিতে হবে, গস প্রফিটটা কি বের করে নিতে হবে নাকি কোশ্চেনে দেওয়া আছে বলেন? তোমার কাছে তো স্যার কোশ্চেনে দেওয়াই আছে গস প্রফিট। তাহলে সরাসরি গস প্রফিট বসাইবেন, সেল বসাইবেন, 100 দ্বারা গুণন দিবেন। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটা হচ্ছে ক্রেডিট সেল এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্রেডিট সেলের মানটা বসাইবেন। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে শুধু অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ এখানে ওপেনিং এবং ক্লোজিংটা নাই। আর এই যে 6 নাম্বার ম্যাথটা, এটা আপনারা বাসায় সবাই করবেন, হোমওয়ার্ক করবেন। 6 নাম্বার এখানে করে দেওয়া আছে, একটু দেখেন 6 নাম্বারটা পারবেন আশা করা যায়। আচ্ছা 6 নাম্বার, তারপরে 7 নাম্বার, তারপরে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার পর্যন্ত আপনারা সবাই পারবেন, 8 নাম্বার পর্যন্ত সবাই ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা জি আপনি স্যার, শীটটা পিডিএফ দিয়ে পাঠিয়ে দেন। 8 নাম্বার পর্যন্ত সবাই বাসায় ট্রাই করবেন।